এই ঢাকা, প্রাণের শহর, রাজধানী শহর, সব কিছুই যেন এই ঢাকা। উঁচু উঁচু বিল্ডিংয়ের ফাঁকে সকালের সূর্যোদয় আর সন্ধ্যার সূর্যাস্ত দেখাটা যেন চরম ভাগ্যের ব্যাপার। আসসালামু আলাইকুম, আমি ফাতেমা রুনা বলছি প্রাণের শহর ঢাকা থেকে। রুনা সোহেল ফ্যামিলি ব্লগে নতুন আরেকটি দিনে, নতুন আরেকটি স্নিগ্ধ সকালে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আই হোপ কাছে বা দূরে, দেশ বা বিদেশে, ছোট বড় যে পরিসরে বসে আজকে ভিডিওটা কন্টিনিউ করছেন, সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আমার আজকের ভিডিওটা স্টার্ট করেছি 5 তারিখ সকাল থেকে। আর এখানে যেহেতু বেড়াতে এসেছি, কাজকর্ম তেমন কিছুই নেই, শুধু খাওয়া আর খাওয়া, সাথে গল্প আড্ডা। তো যাই হোক, সকালে উঠে দেখে আপু নাস্তা বানিয়ে ফেলেছে, আর মজাদার সেই নাস্তা করে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি, যদি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকেন, হোপফুলি জানতে পারবেন যে কোথায় গিয়েছি, কেমন কেটেছে আজকের এই দিনটা। আর যদি সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখেন, তাহলে আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, এটা আমার বিশ্বাস। আর আজকের ভিডিওটাতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিব। যদি আপনাদের কারো মন ছুঁয়ে যায়, ভালো লেগে যায়, ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের কাছে খুব আপন মনে হয়, তাহলে একটাই রিকোয়েস্ট করব, প্লিজ আমার চ্যানেলটার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে আমাকে আপন করে নেবেন। শহরের এই কর্মব্যস্ত কোলাহলপূর্ণ জীবন থেকে একটু ছুটি নিয়ে ঘুরতে গিয়েছিলাম প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁও। যারা ইতিহাস ও ঐতিহ্যের কাছাকাছি থাকতে পছন্দ করেন আমার মতো, তারা নিঃসন্দেহে এই জায়গাটিতে ঘুরে আসতে পারেন। ছুটির দিনে পরিবার সবাইকে নিয়ে বেরিয়ে আসা যায়, এরকম এক প্রাচীন নিদর্শন হচ্ছে আমাদের এই সোনারগাঁ। আর এতে আরও বাড়তি লাভ হবে, পরিবারের যারা ছোট বাচ্চা আছেন তারা প্রাচীন বাংলার ইতিহাসের অনেক কিছু স্বচক্ষে দেখবে এবং সাথে জানবে। এতে ভবিষ্যতে তাদের জীবনে অনেক কাজে দিবে। কথা বলতে বলতে আমরা কিন্তু সোনারগাঁয়ে চলে এসেছি। অটোওয়ালা ভুলবশত 2 নং গেটে নামিয়ে দিয়েছে। তো নামিয়ে দেওয়ার পরে আমরা টিকিটও কেটে ফেলেছিলাম। ভাবলাম তারপরে যদি এখন ভিতরে ইন করি, তাহলে খাবারের জন্য আবার আমাদেরকে বের হতে হবে। সেই জন্য বড় দুলাভাই বললো যে আগে আমরা খেয়ে নিই, তারপরে ভিতরে ঢুকবো। আর আমরা তো মহিলা মানুষ, সামনে যখন এরকম কোনো কিছু দেখেছি, বিভিন্ন শোপিস সাজিয়ে রেখেছে, দেখতে ভালোই লাগে, তো একটু ঢু মেরেছিলাম। ভাইয়াদের ডাকাডাকিতে আবার চলে গিয়েছি। আর এখানে 1 নং গেটের সামনে রেস্টুরেন্টে আমরা বসে গিয়েছি খাওয়ার জন্য। যেহেতু বেলা 1:30 বাজে, এখন লাঞ্চের টাইম, তো আমরা লাঞ্চ করি তারপরে ভিতরে ইন করব। আর বাচ্চাদের পছন্দ অনুযায়ী খাবার খাচ্ছে, কেউ চিকেন বিরিয়ানি, কেউ বিফ বিরিয়ানি, আর আমরা নিয়েছি গরুর মাংস, মলা মাছ আর ভর্তা, সাদা ভাত। তো খাবারগুলো ছিল বেশি খারাপও না, আবার একদম খুব ভালোও না, মিডিয়াম লেভেলের। তো যাক, খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার আমরা বের হয়ে গিয়েছি সেই প্রাচীন নগরীর উদ্দেশ্যে। এটা হচ্ছে 1 নং গেটের সামনের অংশ। দেখতে এই রেস্টুরেন্ট থেকে এমন দেখা যায়। তো আমাদের যেহেতু টিকিট আগেই কাটা ছিল, এখন আমরা ভিতরে এন্ট্রি করব। প্রাচীন নগরী সোনারগাঁয়ের নাম শুনিনি বা নাম জানেনি এরকম মানুষ কিন্তু খুঁজে পাওয়া খুবই দুষ্কর। ছোট থেকে বড় সবাই কিন্তু কম বেশি আমরা এই নামটার সাথে পরিচিত। তবে অনেকে হয়তো এই জায়গাটাতে এসেছি, নিজের চোখে দেখেছি, আবার অনেকে হয়তো বই পুস্তকে পড়েছি। তবে আজকে আমি আমার ভিডিওতে চেষ্টা করেছি সব কিছু একটু একটু করে তুলে ধরতে। শিল্পকলা, সংস্কৃতি ও সাহিত্যে সোনারগাঁ ছিল বাংলাদেশের এক গৌরবময় জনপদ। প্রাকৃতিক সৌন্দর্য বেষ্টিত নৈসর্গিক পরিবেশের প্রাচীন রাজধানী সোনারগাঁও নামটির উদ্ভব হয়েছে সুবর্ণগ্রাম থেকে। আবার অনেকের মতে 12 ভূঁইয়ার প্রধান ঈশা খাঁর স্ত্রী সোনা বিবির নামে সোনারগাঁওয়ের নামকরণ করা হয়েছে। আনুমানিক 1281 খ্রিস্টাব্দে এই অঞ্চলে মুসলিম আধিপত্যের সূচনার পর আওরঙ্গজেবের আমলে বাংলার রাজধানী ঢাকা ঘোষণা হবার আগ পর্যন্ত মুসলিম সুলতানদের রাজধানী ছিল এই সোনারগাঁও। প্রাচীন ইতিহাসকে তুলে ধরতে এবং আমাদের মতো এই প্রজন্মের মানুষের কাছে সব কিছু জানান দিতে এই সোনারগাঁয়ের যেই ভূমিকা, সেটা কিন্তু খুবই অনন্য। এখানে বড় আপুকে দেখতে পাচ্ছেন, বড় আপু নাকি পা জ্বলছে। তো বড় আপু এই পুকুরের ঘাটে নেমে পা ধুচ্ছে। আর হচ্ছে এটা কলি আপু, বাংলাদেশি ব্লগার কুসুম কলি আপু পা ভিজিয়ে নিচ্ছে। আমাকে বলেছে একটু ভিডিও ক্যাপচার করতে, তো আমি কিন্তু তাদের ভিডিও ক্যাপচার করেছি।
রাজবাড়ির পুকুর ঘাটে বসে পা ধোয়ার মজাই যেন আলাদা। এই দুনো বোনকে দেখি কিন্তু সেটা সবাই নিঃসন্দেহে বুঝতে পারছেন। বন্ধের দিন বিদায় সোনারগাঁর চারপাশে ছিল লুকে লোকারণ্য, আর মানুষজন ছিল অনেক বেশি। তো যতটুকু পেরেছি জমিদার বাড়িটা আপনাদের সাথে ক্যাপচার করে দেখিয়েছি। আর এখন যেখানে ছুটে চলছি সেটা হচ্ছে আবহমান গ্রাম বাংলার সংস্কৃতি ও লোকশিল্পকে ধরে রাখার জন্য যেই জাদুঘর, সেই জাদুঘরে নিয়ে যাব আপনাদেরকে, যেখানে আছে বাংলাদেশের গ্রাম বাংলার প্রাচীন শিল্পীদের সুনিপুণ হাতের তৈরি বিভিন্ন ধরনের ব্যবহার্য জিনিসপত্র। প্রতিটা জিনিসের মধ্যে দক্ষ শিল্পীরা ফুটিয়ে তুলেছে গ্রামীণ বাংলার ঐতিহ্য। আর এই তো দেখতে পাচ্ছেন বাঁশ, বেতের এবং প্রাচীন বাংলার মানুষের ব্যবহার্য জিনিসপত্রগুলো কত সুন্দর করে সাজিয়ে রেখেছে। এই জায়গাটা কিন্তু দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর বাইরে এত পরিমাণ রোদের তেজ ছিল যে সব কিছু কেমন ঘোলা ঘোলা আসছিল ভিডিওর মধ্যে। তো এখন আমরা জাদুঘরের ভিতরে প্রবেশ করছি, আর প্রবেশের দ্বারের মধ্যে দেখতে পাবেন জয়নাল আবেদিনের এরকম সুন্দর সুন্দর কতগুলো চিত্রাঙ্কন, যেগুলো আসলে ঢুকতেই মানুষের মন ছুঁয়ে যাবে। আর আছে আমাদের সেই প্রাচীন ঐতিহ্যের শাড়ি, জামদানি, যার নমুনা চিত্র প্রবেশদ্বারে দেওয়া আছে। ঢুকতেই এখানে চোখে পড়বে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুরের কয়েকটি ফলক এবং সাথে আছে জয়নাল আবেদিনের কিছু চিত্রাঙ্কন। তারপরে আমরা প্রথম গ্যালারিতে ইন করেছি, সেখানে আছে জয়নাল আবেদিনের ব্যবহার্য জিনিসপত্রগুলো এবং তার রং পেন্সিল, সে কিভাবে কোন তুলি দিয়ে কাজ করেছে সেগুলো। আসলে 1975 সালের 12ই মার্চ শিল্পাচার্য জয়নাল আবেদিন সোনারগাঁওয়ের পানাম নগরীর একটি পুরনো বাড়িতে প্রতিষ্ঠা করেন বাংলাদেশের লোক ও কারুশিল্প ফাউন্ডেশন। পানাম নগরীর ঠাকুরবাড়ির ভবন ও ইশাখার তোরণ, এই দুটিকে একত্রে নিয়ে প্রায় 16 হেক্টর জায়গা জুড়ে কারু ও লোকশিল্প ফাউন্ডেশনের অবস্থান। এই ফাউন্ডেশনে একটি জাদুঘর, একটি লোকজ মঞ্চ, সেমিনার রুম, কারুশিল্প গ্রাম রয়েছে। প্রায় 4500 প্রাচীন নিদর্শন কর্তৃপক্ষ কর্তৃক যথাযথভাবে সংরক্ষিত রয়েছে এই জাদুঘরটিতে। প্রায় 4500 প্রাচীন নিদর্শন কর্তৃপক্ষ কর্তৃক সংরক্ষিত এবং এগুলো সুনিপুণভাবে তৈরি করা ব্যবহার্য জিনিসপত্রগুলো মানুষের সামনে তুলে ধরেছেন। আর কর্তৃপক্ষ সেগুলোকে নানাভাবে সাজিয়ে মানুষকে দৃষ্টিনন্দিত করেছেন। এজন্য কিন্তু এই জাদুঘরটি বিশেষভাবে খ্যাত। জাদুঘরটিতে আছে বাংলাদেশের গ্রাম বাংলার প্রাচীন শিল্পীদের সুনিপুণ হাতের তৈরি বিভিন্ন শৈল্পিক ও দৈনন্দিন জীবনে ব্যবহার্য নানা পণ্য সামগ্রী। এই প্রতিটি হস্তশিল্পীতে দক্ষ শিল্পীরা ফুটিয়ে তুলেছে গ্রাম বাংলার গ্রামীণ ঐতিহ্য। এছাড়াও গ্যালারিগুলোতে দেখা মিলবে কাঠে খোদাই করা শিল্প, কারুশিল্প, পটচিত্র ও মুখোশ, আদিম জীবনভিত্তিক নিদর্শন, লোকজ বাদ্যযন্ত্র, পোড়ামাটির ফলক, লোহা, তামা, কাঁসা এবং পিতলের তৈজসপত্র। সাথে আছে কাঠ, বেত, এগুলোর তৈজসপত্র, বিভিন্ন ধরনের মালা, অলংকার, প্রাচীন অনেক অনেক নিদর্শন, যেগুলো আমরা দেখিনি এবং এখন নিজের চোখে দেখার সুযোগ মিলেছে। সাথে ভবিষ্যতে যে প্রজন্ম আছে এরাও এই প্রাচীন ঐতিহ্যকে নিজের স্বচক্ষে দেখবে, জানবে। এটাই হচ্ছে এই জাদুঘরের মূল লক্ষ্য। এছাড়া এই ফাউন্ডেশন 1996 সালে আরও দুটি গ্যালারি স্থাপন করে, যার প্রথমটিতে কাঠের তৈরি প্রাচীন ও আধুনিককালের নিদর্শন দিয়ে সাজানো হয়েছে, আর অন্য গ্যালারিটিতে সোনারগাঁয়ের ঐতিহ্যবাহী জামদানি ও নকশিকাঁথা দিয়ে সাজানো হয়েছে। গ্রাম বাংলার প্রায় সব কিছুই এই জাদুঘরে স্থান পেয়েছে। নকশা করা কাঠের দরজা থেকে শুরু করে কাঠের সিন্দুক, বিভিন্ন বাদ্যযন্ত্র, নৌকা, ছোট আকৃতি মডেল, পোড়ামাটির পুতুল, পাথরের থালা, পোড়ামাটির নকশি ইট, কি নেই সেখানে। সব কিছুই যেন আপন হাতে তৈরি করা, যা সত্যি মন ছুঁয়ে যাওয়ার মতো। আমরা একটার পর একটা গ্যালারি ঘুরছি, দেখে দেখে কিন্তু আসলে একদম মুগ্ধ হয়ে যাচ্ছি। এই যে সুনিপুণ হাতে কাজ করা যেই কারুকার্যগুলো বাংলাদেশের ম্যাপ এখানে রেখেছে, সেটা দেখে তো ভীষণ ভালো লাগছে। সাথে এরকম সবুজের বনবনানী আর নৈসর্গিক পরিবেশে বাচ্চাদেরকে সাথে করে একটু সময় কাটাচ্ছি পরিবার পরিজনদের সাথে। সব মিলে কিন্তু অনেক বেশি ভালো লাগা কাজ করছিল। আর এখন বাচ্চারা আসলে বায়না ধরেছে নৌকা ভ্রমণ করবে।
তো এখানে নৌকা ভ্রমণ করতে হলে প্রতি আধা ঘন্টায় 200 টাকা লাগে। আমরা 2টো নৌকা নিয়েছিলাম আর পরিবারের সবাই মিলে নৌকা ভ্রমণ করেছি। তবে পানি বেশ কমে গিয়েছে আর ভিতরে শুধু শ্যাওলা আর শ্যাওলা। না, পানি বেশি থাকলে কিন্তু নৌকা চালানোটা বেশ আনন্দময় একটা কাজ, কিন্তু পানি কম থাকার কারণে আর শ্যাওলা নিচে থাকার কারণে কিন্তু নৌকা চালাতে আমাদের অনেকটা কষ্ট হয়েছিল। তারপরও বাচ্চারা অনেক বেশি আনন্দিত ছিল আর খুব বেশি মজা করছিল, কারণ মাঝে মাঝে যে লাল শাপলা ছিল সেগুলো তুলছে। তো সব মিলে কিন্তু খুব সুন্দর একটা সময় আমরা কাটিয়েছি। সময় কাটানোর পাশাপাশি কিন্তু ওই যে প্রাচীন ঐতিহ্য সম্পর্কে জেনেছি, সেগুলো নিয়ে টুকটাক কথাবার্তা চলছিল আমাদের মাঝে। চারদিকে এত সবুজ আর সবুজ, নিচে হচ্ছে এত সুন্দর মনোরম এক পরিবেশ, নৌকা ভ্রমণ, মাথার উপরে নীল আকাশ, সব কিছু মিলে যেন একটা অন্যরকম জগতে আছি কিছুটা সময়ের জন্য। বাচ্চাদের সাথে কিন্তু আমরা বড়রাও কম আনন্দ উপভোগ করিনি, আমাদের কাছেও বেশ আনন্দময় ছিল এই সময়টুকু। তো যাই হোক, আধা ঘন্টা সময় শেষ, নৌকা ভ্রমণ শেষ করে এবার বাচ্চারা ছুটে চলছে নাগরদোলার দিকে। যেই কাজটা আমরা ছোটোবেলায় করতাম, কোথাও নাগরদোলা দেখলে তার ক্যাচর ক্যাচর শব্দে যেন মন উতলা হয়ে উঠতো, কখন সেই নাগরদোলায় চড়ে বসবো। তো আমাদের বাচ্চারাও কিন্তু সেরকমই, ওরা এসে এখান দখল করেছে নাগরদোলা। আর বিভিন্ন যে রাইডগুলো ছিল সেই রাইডগুলোও সবগুলোই চড়েছে। তো যাই হোক, এখানে এত বেশি আনন্দ করেছে যে বিকেল হয়ে গেছে, আসরের পর হয়ে গেছে, কিন্তু বাচ্চাদেরকে আমরা কোনোভাবেই বের করতে পারছি না। ওরা একটার পর একটা রাইডে উঠছে আর ঘুরছে। আর এখন আমরা চলে এসেছি যেই এটার ভিতরে বিভিন্ন ধরনের দোকান আছে, সেই দোকানের মধ্যে। তো যার যার প্রয়োজনীয় জিনিস কেউ কিনছে, কেউ দেখছে, এখানে এরকমটাই হয়। তো আমিও কিছু কেনাকাটা করেছি হালকা পাতলা, বেশি কিছু কেনাকাটা করিনি। আমার কাছে মনে হচ্ছিল এখানে সব কিছুর প্রাইস অনেক বেশি। আপনারা যারা আগে এখানে এসেছেন এবং এখানে দাম সম্পর্কে জানেন, তারা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন যে আসলে আমি কি ঠিক বলেছি না ভুল বলেছি। তো তারপরে আমরা এখানে দেখা করার পর চলে গিয়েছি জামদানির রাজ্যে, যেখানে অনেকগুলো দোকানের মধ্যে জামদানি শাড়ি আছে, চাইলে আপনারা এখান থেকে নিয়ে নিতে পারেন। আর শাড়িগুলোর কালার কম্বিনেশন ছিল অনেক বেশি সুন্দর আর মন কাড়ার মতো। তো যাই হোক, এই সব কিছু দেখতে দেখতে কিন্তু আজকের দিনটা আমরা খুব সুন্দর কাটিয়েছি, যা আসলে ধরে রাখার মতো। ভিডিওটার একদম লাস্ট অংশে এসে আপনাদের সবাইকে একটাই রিকোয়েস্ট করব, যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার আজকের ভিডিওটি দেখেছেন, তাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুল করবেন না। চাইলে আপনার সুন্দর একটি মতামত আমাকে কমেন্টে জানাতে পারেন, যে কমেন্টটা পড়লে আমার কাছে ভীষণ ভালো লাগবে এবং পরবর্তী ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি উৎসাহিত করবে। আর যারা ধৈর্য সহকারে এতক্ষণ ভিডিওটা দেখেছেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, আমাকে সাপোর্ট করছেন, তাদের প্রতি রইল আমার অনেক ভালোবাসা আর হচ্ছে অন্তরের অন্তঃস্থল থেকে অনেক বেশি দোয়া। ধন্যবাদ। কথা বলতে বলতে আমরা এখন বের হয়ে গেছি আর অটোতে উঠে বসবো। অটোতে বসে আমরা যাব স্টেশনে, সেখান থেকে আবার বাসে করে তারপরে আমরা ঢাকার উদ্দেশ্যে যাব। তো সব মিলে সুন্দর একটা সময় কাটিয়েছি, আপনার সাথে শেয়ার করেছি। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে, তবে আমরা এবং আমাদের বাচ্চারা ভীষণ হ্যাপি ছিল। তো সবার পরিবার পরিজনদেরকে এইভাবে সুখে রাখেন, ভালো রাখেন, সেই প্রত্যাশা আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।